মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. দুর্গাপুজোর ঠিক 4 দিন আগে রুদ্র আর তার বন্ধুরা শহরের এক ক্যাফেতে বসে আড্ডা দিচ্ছিল। সবার হাতেই কফির কাপ, সামনে কিছু স্ন্যাক্স রাখা। উফ, আর পারছি না রে, এই শহরটা সত্যি একঘেয়ে হয়ে যাচ্ছে। একদম ঠিক বলেছিস, সারা বছর তো এই ব্যস্ত শহরেই কাটাই। কালী পুজোতে যদি একটু বেরিয়ে পড়া যেত। হ্যাঁ রে, আমিও ভাবছিলাম এই শহরের আলো রোশনাইয়ের মাঝে কালী পুজোতে সেই আনন্দ আর হয় না, বরং কোথাও গিয়ে একটু শান্তিতে কাটাতে পারলে ভালো লাগতো। কিন্তু কোথায় যাওয়া যায়? দূরে কোথাও গেলে কেমন হয়? পাহাড় না সমুদ্র? সমুদ্র। মন্দারমণি গেলে কেমন হয়? তার সেখানে তো সবাই যায়, আমাদের একটু অন্যরকম কিছু করা দরকার। তাহলে কোনো গ্রামাঞ্চলে যাই। শুনেছি অনেক গ্রামে নাকি কালী পুজোটা একটু অন্যরকম ভাবে হয়। হ্যাঁ, এটা তো দারুণ আইডিয়া। আমিও শুনেছি গ্রামে কালী পুজোয় সেই পুরনো দিনের রীতি থাকে। দারুণ লাগবে, একটু ইতিহাস, একটু অদ্ভুত পরিবেশ। একদম ঠিক বলেছিস। আগে ঠিক করি কোথায় গেলে এক্সপিরিয়েন্সটা সব থেকে ভালো হবে। ঠিক আছে, তাহলে সবাই একটু রিসার্চ করি, তারপর ঠিক করব কোথায় যাব। আর দুর্গা পুজোটা সবাই ভালো করে এনজয় করিস। যাই হোক, আজ উঠি তবে। দুর্গাপুজোর ধুমধাম কেটে গেছে। রুদ্র, সায়ন, মেহুল, অভিক আর ঈশানী আজ আবার দেখা করেছে। কলেজও ছুটি, একটু আড্ডা না মারলে আবার জমে না। তাই মাঝে মধ্যে দেখা করে আড্ডা মারাটা চলতেই থাকে তাদের মধ্যে। তবে আগের দিনের আড্ডায় ঈশানী ছিল না, আজ সে এসেছে। তোরা নাকি শুনলাম দূরে কোথাও একটা যাওয়ার প্ল্যান করছিস? কালী পুজোকে অন্যভাবে কাটাবি ভাবছিস? হ্যাঁ ভাবছিলাম, কিন্তু কোথায় যাব বুঝতে পারছি না। আচ্ছা শোন, তোরা বলার পর একটা জার্নালে পড়ছিলাম শিমুলপুর বলে একটা গ্রাম আছে। সেখানে নাকি একটু অন্যভাবে কালী পুজো হয়। মাঝরাতে পুজো হয়, ভোর হওয়ার আগেই মা কালীর বিসর্জন হয়ে যায়। আর সেই পুজোটা হয় শুধু প্রদীপের আলোয়, কোনো বাড়তি আলো, টুনি লাইট কিছুই থাকে না। পুরো পরিবেশটাই নাকি অলৌকিক লাগে। দারুণ শোনাচ্ছে। শহরে তো প্রতি বছর একই রকম পুজো, আলোর ঝলকানি, একঘেয়ে ব্যাপার। এইরকম পুজোয় অংশ নিলে সত্যিকারের মাহাত্ম্য বোঝা যাবে। নামটা কি বললি সায়ন? শিমুলপুর। কেন বলতো? জানিস তো, বাবার কাছে শুনেছিলাম শিমুলপুরে নাকি আমাদের ঠাকুরদাদার জমিদারি ছিল। মানে শিমুলপুরে এখনো সেই জমিদার বাড়ি আছে। কি বলছিস? তাহলে তো আরো মজার ব্যাপার। ব্যাস, তাহলে তো প্ল্যান একদম সেট। থাকার কোনো সমস্যা নেই, জমিদার বাড়িটাই আমাদের আস্তানা। ভাবতেই দারুণ লাগছে। তবে জানিস, আমি দিদার কাছে শুনেছি ছোটবেলায় নাকি একবার শিমুলপুরে গিয়েছিল। বলেছিল ওখানকার কালী পুজো নাকি একেবারে অন্যরকম। কিন্তু কি যেন একটা অভিজ্ঞতার কথা বলতো। শেষ পর্যন্ত কখনো বলেনি, শুধু বলতো কালী পুজোর রাতে কেউ একা থাকলেই নাকি শেষ। ঈশানীর কথায় মুহূর্তে ক্যাফের পরিবেশ বদলে গেল। সবাই একটু চুপ করে গেল। তোর ওসব ফালতু কথা বাদ দে তো, ভয় দেখাস না অযথা, মজাটাই নষ্ট হয়ে যাবে। তার চেয়ে বল কবে বেরোবি? পরের সপ্তাহে তো কালী পুজো। একটু সময় নিয়ে বেরোবো বুঝলি, কারণ হুট করে গিয়ে কালী পুজোর দিনে পৌঁছাবো আর চলে আসবো, সেটা করলে মজা হবে না। আমি কোনোদিনও যাইনি শিমুলপুরে। আমি বরং আজকে বাড়িতে গিয়ে বাবাকে বলি জমিদার বাড়িতে খবর পাঠাতে। শুনেছি এখনও আমার ঠাকুরদার ভাইয়ের ছেলেরা ওখানে থাকে। বাবাকে ওরা চিনবে, আমাকে চিনবে না। তাই বাবাকে বলবো কথা বলে রাখতে। পরের সপ্তাহে কালী পুজো, আমরা বরং শনিবার বেরোই। হ্যাঁ, সেটাই ভালো। মঙ্গলবার কালী পুজো পড়েছে, আগে গিয়ে গ্রামটাকে একটু ঘুরে দেখবো। ঠিক আছে, আজ উঠি, শনিবার দেখা হচ্ছে। আমি সব খোঁজ খবর নিয়ে রাখছি এর মধ্যে, কেমন? বাকিরাও মাথা নেড়ে সম্মতি দিল। দিন কাটে, তারপর আসে সেই বহু প্রতীক্ষিত
শনিবারের সকাল। চল, সবাই রেডি তো? হ্যাঁ রে, রেডি। চল, এবার আর দেরি করিস না, গাড়ি কিন্তু এসে গেছে। কেমন যেন একটা এক্সাইটমেন্ট হচ্ছে না রে? কালী পুজোতে এরকম কোথাও আগে যাওয়াই হয়নি কখনো। আমিও খুব এক্সাইটেড। বাবার কাছ থেকে সব ইনফরমেশন নিয়েছি, ওনারা জানেন আমরা আসছি, তাই থাকার কোনো প্রবলেম হবে না। যাওয়া যাক তবে। গাড়িতে চড়ে তারা 5 জন শিমুলপুরের উদ্দেশ্যে রওনা দিল। শহর পেরিয়ে রাস্তাগুলো ফাঁকা হয়ে এলে এক অদ্ভুত নির্জনতা নেমে আসে। বেশ ভালোই রাস্তা, কিন্তু জার্নিটা অনেকটা লম্বা হবে। আজ গিয়ে আগে ভালো করে রেস্ট নিতে হবে, কাল থেকে না হয় গ্রাম ঘুরবো, আর এখনো তো অনেক সময় আছে। জানিস, আমার ঠাকুরদার ভাইয়ের ছেলেরা এখন ওখানে থাকে, সেই অত আগের জমিদার বাড়িতেই। সব কিছু একই রকমের নাকি আগের মতন? আমি কখনো যাইনি, কি যে ভালো লাগছে কি বলবো। যাই বল, জমিদার বাড়ি শুনলেই মনে হয় এক বিশাল পুরনো দালান, লম্বা লম্বা বারান্দা, বড় বড় দরজা জানলা, খানিকটা ওই রাজবাড়ির মতো। পুরনো জমিদার বাড়ি মানেই কিন্তু কিছু না কিছু ইতিহাস থাকে, আর ইতিহাস মানে দূর, ভূত প্রেতের গল্প শুরু করিস না এখন থেকেই। জার্নির শুরুতেই এসব শুনলে মুড নষ্ট হয়ে যাবে। আচ্ছা বাদ দে। জানিস তো, যে জার্নাল থেকে শিমুলপুর সম্পর্কে জানতে পেরেছিলাম, ওখানে শিমুলপুরের একটা মন্দিরের কথা বলা ছিল, তবে সেই মন্দির নাকি বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, এখন এসব গল্প থাক, আগে পৌঁছাই, তারপর দেখা যাবে। সে যাই হোক, এইটুকু বুঝতে পারছি বেশ অন্যরকমই একটা এক্সপিরিয়েন্স হবে, আর খুব মজাও হবে। গাড়ির ভেতর হালকা নীরবতা নেমে আসে। শিমুলপুর যত কাছে আসতে থাকে, তাদের উত্তেজনার সঙ্গে সঙ্গে যেন এক অজানা রহস্য ঘনীভূত হতে থাকে। বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামছে, তখন গাড়িটা শিমুলপুরে ঢুকল। রুদ্র জানালার কাঁচ নামিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা এক স্থানীয় লোককে ডাকল। কাকু, রায়বাড়ি মানে রায়দের জমিদার বাড়িটা কোন দিকে বলতে পারেন? রায়বাড়ি যাবে? ওই তো সামনের রাস্তা ধরে একটু এগুলেই পড়বে। তবে শোনো বাবা, ভুল করে ওই শ্মশানের দিকে যেও না। একটা সরু পথ আছে, অনেকে শর্টকাটে ধরতে যায়, কিন্তু ওই পথ ভালো না, একদম ভালো না। কেন? ওই রাস্তা দিয়ে গেলে কি সমস্যা, মানে কি হবে ওখান দিয়ে গেলে? আর শ্মশানের রাস্তা তো সাধারণত বন্ধ থাকে, তাহলে যাওয়ার প্রশ্নই বা আসছে কেন? না, ওই শ্মশান বহুদিন আগেই বন্ধ হয়ে গেছে, কিন্তু পথটা খোলা থাকে। ওখানে মাঝে মাঝে বাতাস ভারী হয়ে ওঠে, তাই সাবধান করে দিলাম, খবরটা। এই বলে লোকটা কেমন যেন তাড়াতাড়ি করে চলে গেল ওখান থেকে। এই লোকটার কথাবার্তা কিরকম যেন অদ্ভুত। তোর শর্টকাট রাস্তা পেলে সেটাই ধরা ভালো, ওসব গ্রাম্য গাঁজাখড়ির গল্প ছাড় তো। কিন্তু কথাগুলো বেশ অস্বস্তিকর শোনালো রে। কিন্তু সময় বাঁচানো যাবে শর্টকাটে, সন্ধে নামছে, দেরি করলে আবার ওনাদেরও চিন্তা বাড়বে। তার চেয়ে বরং চল ওদিক দিয়েই যাই। গাড়িটা বাঁ দিকে ঘুরল। মাথার উপর নীলছে আকাশ অন্ধকারে ঢেকে যাচ্ছিল। শিমুলপুরের বাতাসটা কেমন যেন একটু অদ্ভুত। চারিদিকে এক অস্বস্তিকর নিস্তব্ধতা। রাস্তা সরু, দুপাশে ঘন ঝোপ, বাতাস নিঃশব্দ। শ্মশানের রাস্তায় ঢোকার কিছুক্ষণের মধ্যে আশেপাশে একটা ভারী ঘন নিস্তব্ধতা নেমে এলো। একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া দিচ্ছে। কিরে, তোদের কারো ঠান্ডা লাগছে না? দেখ, তোর সব সময় হ্যালুসিনেশন করা ছাড়া আর কোনো কাজ নেই বল। ফাঁকা জায়গা গ্রামে এমনিও ঠান্ডা বেশি হয়, হাওয়ার জন্য মোটেও ঠান্ডা লাগছে না। গাড়িটা চলতে চলতে হঠাৎ মনে হলো গাড়ির উপরে যেন কি একটা পড়লো। এর সাথে সাথে গাড়িটা একটু হলেই ব্যালেন্স হারিয়ে ফেলছিল। তখনই গাড়িটাকে থামিয়ে দিল ড্রাইভার। আরে, গাড়ির উপরে আবার কি পড়লো? ওহ, ঝামেলা শেষ নেই। দাঁড়ান, আমি দেখছি বাবু। এই বলে ড্রাইভার গাড়ি থেকে নামতে গিয়ে দেখে গাড়ির দরজা কিছুতেই খুলছে না। এই কি হলো? দরজা তো লক নেই, তবুও খুলতে পারছি না। এরকম সময়
হঠাৎ গাড়ির সামনে দিয়ে একটা ছায়া সরে যায়। গায়ের ওপর কাপড় নেই, শরীর রক্তাক্ত, চোখ দুটো যেন গর্তের মতো ফাঁপা। ভয়ানক চেহারা তার। সেই চেহারা দেখে তারা 5 জন এক মুহূর্তেই ভয় পেয়ে গেল। দেখলি বাইরে ভয়ানক দেখতে কি যেন একটা ঘুরঘুর করছে। এবারে প্লিজ এটা বলিস না যে আমি হ্যালোসিনেশন করছি। না না, আমিও দেখলাম সাদা কিছু একটা গেল সামনে দিয়ে। এরপর গাড়ির জানালার কাঁচের ওপর হঠাৎ একটা ছায়ামূর্তি হাত রাখে। তারপর 1 সেকেন্ডের মধ্যে সেই হাত মিলিয়ে যায়। এটা কি সত্যি ঘটছে নাকি পুরোটাই আমাদের মনের ভুল? এরকম সময় গাড়ির পেছনের দিক থেকে একটা অদ্ভুত হাওয়া বইতে থাকে। গাড়ির চারিদিকের কাঁচ তোলা। তাহলে হাওয়া কোথা থেকে আসছে সেটা তারা বোঝার চেষ্টা করতে গিয়ে বুঝতে পারে পেছন দিক থেকে হাওয়া আসছে। কিন্তু তা কিভাবে সম্ভব? গাড়ির পেছনে তো শুধু জিনিসপত্র রাখার জায়গা। পেছন ঘুরে দেখে কিছুই নেই। কি হলো? কেউ তো নেই। তাহলে এরকম হাওয়া কোথা থেকে আসছে? দাঁড়া, আমি দেখছি। ভয়ে ভয়ে নিজের সিট থেকে উপরের দিকে উঠে দেখার চেষ্টা করল যে ব্যাগ ও জিনিসপত্র সব ঠিকঠাক আছে কিনা। তখন সে ওই জিনিসপত্রগুলো রাখার জায়গায় দেখল একজন বৃদ্ধ বসে আছে। গলার কাছটা কাটা, রক্তে ভেসে যাচ্ছে। মেহুল এই দৃশ্য দেখা মাত্রই চিৎকার দিয়ে গাড়িতে নিজের সিটে লুটিয়ে পড়ে। মেহুলকে এই অবস্থায় দেখে ঈশানী ভয়ে ঠকঠক করে কাঁপতে থাকে। রুদ্র, সায়ন আর অভিক ঠিক বুঝতে পারল না মেহুলের এরকম অজ্ঞান হয়ে যাওয়ার কারণ কি। তারা বেশ কিছুক্ষণ মেহুলকে ডাকাডাকি করল। তারপর হঠাৎই ওই জিনিসপত্র রাখার জায়গা থেকে মনে হলো কি যেন নড়াচড়া করছে। তারপর তারা দেখল একটা ছায়া উঠে আসছে। গাড়িতে তারা 5 জন, আর ড্রাইভার ছাড়া আর কারো থাকার কথা নয়। কে ওখানে? তারপর তারাও মেহুলের মতনই ঠিক একই ভয়ানক দৃশ্য দেখল। এক মুহূর্তেই চারিদিক ঝাপসা হয়ে গেল তাদের। ঈশানী সেই ছায়া দেখা মাত্রই অজ্ঞান হয়ে যায়। তবে এই ভয়ানক দৃশ্য নিজেদের এত কাছ থেকে দেখার পর অভিক, রুদ্র আর সায়নেরও শরীরটা যেন ঝিমঝিম করতে থাকে। মুহূর্তেই তাদের মনে হয় তারা বোধহয় জীবনের শেষ প্রান্তে এসে পৌঁছেছে। তাদের সামনে সবকিছু যেন কুয়াশার মতো ঢেকে যায়। তারপর চারিদিক অন্ধকার। পরের দিন সকালের আলো ফোটে। গ্রাম আবারও স্বাভাবিক হয়ে যায়। জমিদার বাড়ির অন্দর মহলে একটা ঘরে শুয়ে আছে মেহুল আর ঈশানী, আর অন্য ঘরে অভিক, রুদ্র আর সায়ন। প্রথমে রুদ্রর জ্ঞান ফেরে। ধীরে ধীরে সে উঠে। মাথায় তীব্র ব্যথা। আশেপাশে সায়ন, অভিক সবাই বিছানায় অচেতনভাবে পড়ে আছে। এই তো আপনি গাড়িতে উঠে পড়েছেন। হ্যাঁ, চিন্তা করবেন না, আপনারা এখন রায় বাড়িতেই আছেন। আমরা এখানে কিভাবে? আপনাদের বাবা আগেই জানিয়ে রেখেছিলেন যে আপনারা আসবেন। আমরাও সেই মতন বিকেল থেকে অপেক্ষা করছিলাম, কিন্তু আপনারা তো এলেনই না। তারপর যখন ওই ভোর রাত হয়ে গেল, তবুও গাড়ি বা আপনাদের কোনো দেখা পেলাম না। তখন আমরা খুঁজতে বেরোলাম। আমাদের এই গ্রামেরই একজন বলল যে গাড়ি করে আসা কয়েকজন নাকি জমিদার বাড়ির খোঁজ করছিল। হ্যাঁ, আমার বুঝতে অসুবিধে হলো না, হ্যাঁ তারা আপনারাই। হ্যাঁ, কিন্তু আমরা তো
হ্যাঁ হ্যাঁ, ওই আপনারা সহজ রাস্তায় আসবেন বলে ওই শ্মশানের কাছে চলে গেছিলেন। সেটা আমরা আন্দাজ করতে পেরেছিলাম, তাই তো ওই রাস্তায় আপনাদের খুঁজতে যাওয়া হয়েছিল। সেখানেই তো আমরা দেখলাম একটা গাড়ি দাঁড়িয়ে আছে। তখনই আমরা বুঝতে পারলাম ওটা তো আপনারাই, কারণ এই গ্রামের কেউ জেনে শুনে ভুল করেও ওই রাস্তায় যায় না। তবে আপনাদের যখন পেয়েছিলাম তখনও আপনারা সবাই ওই অচেতন অবস্থায় পড়েছিলেন। আপনাদের সাথে আরও দুজন ছিল, হ্যাঁ, ওরা পাশের ঘরে আছে। এরপর আস্তে আস্তে সায়ন আর অভিকেরও হুঁশ ফিরল। উঠে তারাও সমস্ত কথাগুলো শুনল। আচ্ছা, তাহলে কাল রাতে যা যা দেখলাম সব কি শ্মশানের রাস্তার ওদিকে কিছু দেখেছেন নাকি? হ্যাঁ, তবে যা দেখেছেন তা ভুলে যান। হ্যাঁ, আসলে ওই রাস্তা দিয়ে আর কেউ যায় না, গেলেও একজন করে হারিয়ে যায়। ভগবানের অশেষ কৃপা আপনাদের কারোর কিছু হয়নি। যাই হোক, আপনারা ওই গা হাত পা সব ধুয়ে নিন আগে। হ্যাঁ, তারপর নিচে চলে আসবেন। আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে নিচে। হ্যাঁ, আমিও নিচে যাই। বৃদ্ধ ধীরে ধীরে সরে যায় দরজার দিকে। তারপর নিঃশব্দে সিঁড়ি বেয়ে নেমে যায় নিচে রুদ্র। সায়ন আর অভিক গা ধুয়ে চোখে মুখে জল ছিটিয়ে তারপর নিচে গিয়ে দেখে ঈশানী আর মেহুল আগেই বসে আছে। ঈশানীর মুখটা কেমন ফ্যাকাশে, একদম কথা বলছে না। কি রে, একেবারে চুপ মেরে বসে আছিস কেন? কাল রাতে যেটা হলো সেটা স্বপ্ন না সত্যি সেটাই ভাবছি। যদিও জানি স্বপ্ন হওয়ার কোনো জায়গা নেই, তবে সেটা যদি সত্যি হয় তাহলে বুঝতে পারছিস কোন পরিস্থিতি থেকে আমরা বেঁচে ফিরেছি। সত্যিই তাই, একবার ভাব না, আমরা তো একেবারে অজ্ঞান হয়ে পড়েছিলাম গাড়ির মধ্যে। সকালে উঠে দেখি জমিদার বাড়িতে। যদি ওখানেই এই অবস্থায় পড়ে থাকতাম তাহলে কি হতো কে জানে। আর আজ সকাল অবধি বুঝতেই পারিনি কিভাবে এলাম, কে আনলো আমাদের। এসব নিয়ে বসে একটু খোলাখুলি কথা বলা দরকার। কাল রাতে যা ঘটেছে স্বপ্ন না বাস্তব, কিছু তো বের করতে হবে। আচ্ছা, এখানে আসার পর থেকে তো এখন অবধি ড্রাইভার দাদাকে দেখলাম না। ড্রাইভার দাদা কোথায় বলতো? হ্যাঁ তাই তো, যেই দাদু আমাদের সাথে উপরে গিয়ে কথা বললেন উনিও তো ড্রাইভার দাদার কথা কিছু বললেন না। সত্যি তো, ড্রাইভার দাদা গেল কোথায়? চল তো একবার ওই দাদুকে ডাকি। উনি তো বলেছিলেন আমরা গাড়ির ভেতরে পড়েছিলাম, ওখান থেকে নাকি আমাদের আনা হয়েছে। উনি নিশ্চয়ই বলতে পারবেন ড্রাইভার দাদা কোথায়। এই বলে তারা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে বড় দালানে এসে দাঁড়ায়। দাদু, ও দাদু, শুনতে পাচ্ছেন? ও দাদু। কোনো সাড়া নেই। তারা আবারও ডাকতে থাকে, কিন্তু চারিদিক নিস্তব্ধ। তারপর ভেতরের একটা দরজা খুলে বৃদ্ধ লোকটা বেরিয়ে এলেন। গলায় কেমন চিন্তিত সুর। কি হলো বাবারা, ডাকছো যে? দাদু, আমাদের ড্রাইভার দাদা কোথায়? ড্রাইভার? হ্যাঁ, কোন ড্রাইভার? আজ সকালবেলা যখন তোমাদের গাড়িটা ওই শ্মশানের পাশ থেকে খুঁজে আনি তখন তোমাদেরকেই তো গাড়ির ভেতরে পাওয়া গেছিল। শুধু তোমরা 5 জনই ছিলে, চালক তো কেউ ছিল না বাবা। তবে হ্যাঁ, ওই চালকের বসার জায়গাটা ফাঁকা ছিল। হ্যাঁ, সেটা একটু সন্দেহজনক লেগেছিল আমাদের, কিন্তু তারপর আমরা ভাবলাম হ্যাঁ রুদ্র বাবা তুমি হয়তো গাড়ি চালাচ্ছিলে। এর মানে কি দাদু? আপনি বলতে চাইছেন আর কেউ ছিল না? কিন্তু ড্রাইভার দাদা তো আমাদের সাথেই ছিল। আমি যেটুকু দেখেছি সেটাই বললাম বাবা।
আর কেউ তো গাড়িতে ছিল না। তোমাদের ওই 5 জনকেই অজ্ঞান অবস্থায় পেয়েছিলাম। বৃদ্ধের কথা শেষ হতে না হতেই ঈশানী বলে উঠল, না না, আমি পারবো না। এই গ্রামে 3 দিন থাকার কোনো প্রশ্নই ওঠে না। যেখানে আসতেই এমন অভিজ্ঞতা, জানি না আর কি কি লুকিয়ে রয়েছে গ্রামের ভিতরে। এইসব থাকা না থাকার কথা পরে ভাবিস। এখন আমাদের আগে ঠিক করতে হবে আমরা ড্রাইভার দাদাকে কোথায় খুঁজবো। চল না, আবার সেই পথটাতেই যাই, গাড়িটা যেখানে ছিল। ড্রাইভার দাদা হয়তো ওখানেই কোথাও থেকে গেছে। ধুর, আবার ওই রাস্তা? তোর মাথা ঠিক আছে? তোরা গেলে যা, আমি কিন্তু যাবো না। ওখানে গেলে আবার কি হবে বলা যায়? তোরা কি বুঝতে পারছিস না জায়গাটা একেবারেই স্বাভাবিক নয়? দিনের আলোয় গেলে তেমন কিছু হবে না মনে হয়। রাতেই হয়তো কিছু আছে ওদিকে, তাই ওরকম হয়েছিল। আর চল দুপুরের দিকে গিয়ে দেখি একবার। হ্যাঁ, সত্যি কথা, ড্রাইভার দাদাকে খুঁজে বের করাটা আমাদের দায়িত্ব। উনি আমাদের সাথেই ছিলেন। তোরা এখনো বুঝতে পারছিস না? আমরা ওনাকে আর কোনোদিনও খুঁজে পাবো না, কেউ পাবে না। আমি বুঝতে পারছি এখানে আমাদের জন্য একটা খারাপ কিছু অপেক্ষা করছে, আর যতবার ওই পথে যাব বিপদ ঠিক ততটাই বাড়বে। ঈশানী বাদে বাকিরা এক প্রকার জেদ ধরেই বসে, ড্রাইভার দাদাকে খুঁজে বের করতেই হবে। সকালের আলোয় শ্মশানের পথটা ধরে আবার বেরিয়ে পড়ে তারা। যদিও দুপুরবেলার খাওয়া দাওয়া সেরেই তারা বেরিয়েছে। এই দেখ, তোরা যা খুশি কর, কিন্তু আমি আর ওখানে এক পাও যাব না। কাল রাতের কথা এর মধ্যেই ভুলে গেছিস বল? দেখ, দিনের আলোয় কিছু হবে না, শুধু একটু গিয়ে দেখে আসি যদি ড্রাইভার দাদাকে কোথাও পাই। ঈশানী মুখ ঘুরিয়ে নেয়। বাকি 4 জন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পড়তেই বৃদ্ধ দরজার কাছে এসে দাঁড়ান। অন্যদিকে বাকিরা চলে যাচ্ছে দেখে ঈশানীও ঘর থেকে বেরিয়ে এসে তাদের সাথে যাবে ঠিক করে। কই কই চললে? দাদু, ওই তো ওই শ্মশানের দিকে। আবার আবার সেই পথে যাচ্ছ? কি দরকার বলো তো বাবা? একবার তো বিপদে পড়েছিলে, তাহলে অযথা আবার ওখানে গিয়ে কেন ঝুঁকি নিচ্ছ? ড্রাইভার দাদাকে খুঁজে না পেলে বিশাল সমস্যা হয়ে যাবে, তাই ড্রাইভার দাদাকে খুঁজে বের করাটা আমাদের দরকার। ওই জায়গায় বেশি যেও না বাবা। ওই জায়গা সেই শ্মশান, বহু বছর হলো বন্ধ, তাও কিছুই পাল্টায়নি। কেউ গেলে আর ঠিকঠাক। যাই হোক, দিনের আলোতে যাচ্ছ জানি, তবুও সাবধানে থেকো তোমরা সবাই। রুদ্র পুরোটা না শুনেই মাথা ঝাঁকিয়ে সামনে হাঁটা দেয়। বাকিরাও তার পেছনে পেছনে চলে। শ্মশানের কাছাকাছি এসে তারা পৌঁছায়। আশেপাশে গ্রামের কোনো শব্দ নেই, না গরুর ঘণ্টা, না হেঁসেলের হাঁকডাক, না কারো সাইকেলের টুংটাং আওয়াজ। যেন পুরো এলাকা নিস্তব্ধ হয়ে বসে আছে। এত চুপচাপ কেন চারপাশ? কি আশ্চর্য! পুরো গ্রাম কি নিঃশ্বাস বন্ধ করে আছে নাকি? ঠিক বলেছিস, একটা পাতার আওয়াজও নেই। কেমন অস্বাভাবিক শীত শীত লাগছে। হঠাৎ রুদ্র একটা ছেঁড়া জামার অংশ দেখতে পায়। দেখতে পাওয়া মাত্রই সেটা হাতে তুলে নিয়ে বলে, এটা তো ড্রাইভার দাদার জামা, দেখ এতে রক্তও লেগে আছে। বলেছিলাম তো, আমি আগেই বলেছিলাম না, এই জায়গাটা ঠিক নয়। মরতে না চাইলে এখনই এখান থেকে চল। এখন আমরা কি করব? ড্রাইভার দাদার কথা ভাব একবার, ওনার পরিবার, আমরা কি বলবো তাদের? আমার বাবাকে ফোন করে ড্রাইভার দাদার ব্যাপারে জানাতে হবে, আর আমরাও যে কদিন থাকবো এখানে সাবধানে থাকতে হবে কিন্তু। তারপর তারা হেঁটে এগোতে থাকে শ্মশানের পাশ দিয়ে। হঠাৎ চোখে পড়ে কাঠের স্তূপ, যেন চিতা সাজানো। ব্যাপারটা কি হলো? এই শ্মশান তো বহুদিন বন্ধ, তাহলে এখানে চিতা সাজানো কেন? কই চিতা? আরে ওই তো দেখ না। হ্যাঁ তাই তো। আর এখন তো এমন কাঠের চিতার ব্যবহার হয় না বলেই জানি,
সব তো চুল্লিতে পোড়ানো হয়। না না, আমি শুনেছি গ্রামের দিকে এখন এভাবে পোড়ানো হয় কিছু জায়গায়, কিন্তু এইখানে তো এমন থাকার কথা না। গতকাল লোকটা তো বলল এই শ্মশান নাকি অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তাহলে এগুলো কারা সাজাচ্ছে? চিতা সাজানো কাঠের স্তূপগুলোর দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করেছিল সবাই। হঠাৎ মেহুল বলল, ছাড়, বাদ দে এসব। আমাদের কি এখানে কে কাঠ সাজালো, কবে সাজালো আশেপাশে, এসব জেনে কি হবে আমাদের? লোকজনও নেই, হয়তো আগে থেকেই পড়ে আছে। আর এখন তো এরকম চিতা দেখাই যায় না। একটা ছবি তুলি বরং, বেশ অ্যাস্থেটিক ব্যাপার, তাই না? সে হাসতে হাসতে ফোন বার করে একটা ছবি তুলে নেয় ওই কাঠের স্তূপটার। চল এবার বরং গ্রামের দিকটাও ঘুরে দেখা যাক। এই শ্মশানের ধারে বেশি সময় থাকাটা বোধহয় ঠিক হবে না। তারা 4-5 পা এগিয়ে হাঁটতে শুরু করেছে। ঠিক সেই সময় কানে ভেসে আসে এক টানা একটা ঘণ্টার ধ্বনির শব্দ। এখানে কোথাও মন্দির আছে নাকি? আওয়াজটা শুনছিস তোরা? হ্যাঁ হ্যাঁ, শুনছি শুনছি, কিন্তু কোথা থেকে আসছে বলতো? ওই দিকটা থেকে আসছে মনে হচ্ছে। চল তো দেখি একবার। তারা ঘণ্টার ধ্বনির উৎস অনুসরণ করে ধীরে ধীরে এগোয়। সামনে আসে একটা পুরনো ভাঙাচোরা তালা লাগানো মন্দির। বাইরে পলেস্তারা খসে পড়েছে, ইটের গায়ে শ্যাওলাও জমে গেছে। মন্দির যেন শতাব্দীর পর শতাব্দী কেবল নীরবতা বয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। এটা কি মন্দির না কোনো ভাঙা বাড়ি? এত পুরনো মন্দির আমি জীবনে দেখিনি। এইভাবে তো কোনো মন্দিরে তালা দিয়ে বন্ধ রাখা যায় না। আর এটা কোন দেবতার মন্দির? মেহুল হঠাৎ মন্দিরের দরজার পাশেই পড়ে থাকা একটা যুগপ্রকাষ্ঠের দিকে ইশারা করে। দেবতা না, দেবী। কি? ওই দেখ, ওই জায়গাটা, ওটা বলির কাঠ না? হ্যাঁ রে, ঠিক বলেছিস। এই কাঠের রং, ওই ছোপ ছোপ দাগ, সব কিছুই যেন বলে দিচ্ছে এখানে আগে বলি হতো। আর আর বলি হলে হয়তো মা কালী বা দেবী চণ্ডীর মন্দির হতে পারে এটা। কিন্তু তাহলে কালী পুজোর ঠিক আগে এই মন্দিরটা তালা বন্ধ কেন? ধুলো জমে আছে দেওয়ালের শ্যাওলা দেখে মন্দির না, যেন কোনো একটা মৃত রাজবংশের সমাধি মনে হচ্ছে। তারা চারিদিক ঘুরে দেখতে থাকে। ঠিক সেই সময় হঠাৎ করে তালাবদ্ধ দরজার ওপর থেকে ঠকঠক করে কিছু শব্দ হয়, যেন কেউ কাঠের মেঝের উপর দিয়ে ভারী কিছু হেঁটে যাচ্ছে। শব্দটা খুব ধীর, ভারী এবং কেমন যেন গা শিউরে ওঠার মতো। এই তোরা শুনতে পাচ্ছিস একটা আওয়াজ? ভেতরে কেউ আছে নাকি? ঈশানী পেছন দিকে হাঁটতে শুরু করে। তার চোখ মুখ কেঁপে উঠছে। না না, আমি আর এক মুহূর্ত দাঁড়াতে পারবো না। চল এখুনি, চল এখান থেকে, চল। ঈশানীর জোড়াজুড়িতে তারা বাকিরাও তারপর মন্দির চত্বর থেকে বেরিয়ে আসে। তবে মনে হাজারো প্রশ্ন থেকে যায়। আচ্ছা, এই মন্দিরটা নিয়ে গ্রামের লোকেরা নিশ্চয়ই জানবে যে এই মন্দির কেন তালা দেওয়া। জানিস তো, আমি একবার একটা জার্নালে কিছুটা পড়েছিলাম এই মন্দিরটা নিয়ে। খুব স্পষ্ট নয়, তবে যতদূর মনে পড়ে মন্দিরটা নিয়ে কিছু একটা রহস্য আছে। মন্দিরে আবার কিসের রহস্য বলতো? একদম পরিষ্কার লেখা ছিল না, তবে এটুকু মনে আছে মন্দিরটা বহু পুরনো আর প্রায় 100 বছর ধরে তালা বন্ধ। চল ফিরে যাই জমিদার বাড়িতে, ওই দাদুকে জিজ্ঞাসা করি, উনিই জানবেন। যেমনটা শ্মশানের ব্যাপারে জানতেন। আর জমিদার বাড়িতে বাকিদের কাউকেই তো দেখলাম না, তারা কোথায় সেটাও জানতে হবে। হ্যাঁ, গরমও লাগছে বেশ, ফিরে যাই আগে। তারা সবাই ধীরে ধীরে হাঁটতে হাঁটতে জমিদার বাড়িতে ফিরে আসে। দুপুরে খেতে বসে। দাদু, একটা কথা জিজ্ঞাসা করবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ বাবা, বলো। আসলে আমরা একটু আগেই একটা মন্দির দেখলাম, খুব পুরনো, তালা মারা। ওটা নিয়ে কিছু জানেন? না না,
ওইসব কিছু জানি না। আর তোমরা ওই মন্দিরে গেছিলে কেন? হ্যাঁ, বাঁচতে চাইলে খবরদার খবরদার আর যাবে না ওই দিকে। কিন্তু 100 বছর ধরে একটা মন্দির বন্ধ কেন? আর ওই মন্দিরে কালী পুজো হয় না? এ কেমন গ্রাম! আমরা নিজেরা গিয়ে দেখে এলাম, বাইরে তালা, অথচ ঘন্টা বাজছিল। হ্যাঁ, চারপাশে ধুলো, ময়লা, কাঠের চিতা পড়ে আছে, কিন্তু কোনো মানুষের চিহ্ন নেই। আমরা তো কাল রাত থেকেই একটার পর একটা অদ্ভুত ব্যাপার দেখছি। ড্রাইভার দাদাও হারিয়ে গেছে। আপনি যদি কিছু জানেন দয়া করে বলুন। বাবারা, এই মন্দিরের একটা ইতিহাস আছে। হ্যাঁ, আমি নিজে কিছু দেখিনি, তবে আমার বাবা আর ওই ঠাকুরদার মুখে শুনেছি। খুব ভয়ানক একটা ইতিহাস। একদিনের এক গভীর রাত, শ্মশান ঘন ধোঁয়ায় ভরা। একদিকে আগুন জ্বলছে আর চারপাশে রক্তবতী দাঁড়িয়ে মন্ত্র জপছে। অন্যদিকে অঘরী অগ্নিকুণ্ডে ঘি ঢালছে। হাওয়ায় কালী মন্ত্র ধ্বনিত হচ্ছে। এই শক্তির আধিপত্য আমার হবে অঘরী। আমি বলেছি, বলির যজ্ঞে তুই হবি আমার শেষ পাথেয়। আমি অঘোর, মৃত্যুর বাইরে, সংসারের ঊর্ধ্বে, তাই আমি তোকেই বলি দেবো মায়ের কাছে। দেখিস কিভাবে তোকে শেষ করি। আমার মাতৃমন্ত্রের তেজ তোর অস্থি গলিয়ে দেবে। দুজনই যজ্ঞ শুরু করে। চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। মা, মা কালী, কৃপা করো মা। রক্তে ভিজুক ধরা শক্তি, শক্তি হোক আমারই। আমি যেন বধ করতে পারি এই অঘরীকে। শক্তি দাও মা, শক্তি দাও। ওম নমঃ কালী কালী মহাকালী, কালীকে পাপ হরিণী, ধর্ম কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে। महिषाग्नि महामाये चामुंडे मुंडे मालिनी, आयुरागत्थ विजयं देहि देवी नमस्तुते। অঘরী মাটিতে পঞ্চমুণ্ডী আসন পাতিয়ে রুদ্রাভিষেক শুরু করে। হঠাৎ হঠাৎ ঝড় ওঠে, ধুলোয় চারিদিক ঢেকে যায়। আমাকে মারবি তুই? আমাকে? সামান্য নারী! তখনই অঘরী এক কাটারি নিয়ে ঝাঁপ দেয় রক্তবতীর দিকে। রক্তবতীর কোনো শক্তি অঘরীর ওপর কাজ করে না। রক্তবতী হেরে যায়। অঘরী তাকে বলি দেওয়ার জন্যে নিজের কাঠারিটা ওপরে তুলে ধরে। রক্তবতী তখনও একবার শেষ চেষ্টা করে যায়। কি যেন একটা মন্ত্র জপ করছিল সে। এরকম সময় অঘরীর কাটারির কোপ এসে পড়ে রক্তবতীর ঘাড়ে। মুহূর্তেই রক্তবতীর মুন্ডু ছিটকে গিয়ে পড়ে মন্দিরের সামনে। কিন্তু ততক্ষণে সে তার মন্ত্র উচ্চারণ সম্পন্ন করে ফেলেছে। অঘরী তারপর মন্দিরে দৌড়ে যায় মুন্ডু অর্পণ করতে, কিন্তু মন্দিরের দরজা ততক্ষণে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। কি হলো? আমার যে শক্তি চাই, মহাশক্তিশালী হতে চাই আমি। এই দরজাটা না খুললে আমি বলি দেব কিভাবে? ঠিক তখনই বজ্রপাত ঘটে। অঘরীর শরীর মুহূর্তে ছিন্ন ভিন্ন হয়ে যায়। দুই সাধকই শেষ হয়ে যায়। তারপর থেকে ওই মন্দির বন্ধ হয়ে যায়। রক্তবতীর আত্মা এখনো ওখানে। হ্যাঁ, শোনা যায় প্রতি অমাবস্যায় ওই শ্মশানে আবার ধোঁয়া ওঠে, আবার যজ্ঞ হয়,
কিন্তু কাউকে দেখা যায় না। আর ওদিকে গেলে কেউ ফিরে আসে না। আর রক্তবতী ওই মন্দিরে নিজের শক্তি সঞ্চার করতে পারেনি বলে ওই মন্দির তারপর নিজে থেকেই বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, গ্রামের বাকিরাও ও মন্দিরে তালা মেরে দিয়েছে। বৃদ্ধ অতীতের সেই কাহিনী বলে উঠে চলে যান নিঃশব্দে। রুদ্র, মেহুল, ঈশানী, সায়ন, অভিক পাঁচজনেই স্তব্ধ হয়ে বসে থাকে। তারপর হাত ধুয়ে সবাই চলে যায় রেস্ট নিতে। একই ঘরে শোয় পাঁচজন। রুদ্র বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে ভাবে, এইসব কি শুনলাম? এমন ইতিহাস! দুপুরে একটু ঘুমাবো ভাবলাম, কিন্তু ঘুম আসছে না একটুও। মাথার মধ্যে শুধু রক্তবতী আর অঘরীর কথাই আসছে। এটা কি সত্যি সম্ভব? তার মানে সত্যি সত্যি কিছু একটা আছে ওই মন্দিরে। দুপুরটা এইসব ভাবতে ভাবতেই কেটে যায়। বিকেল হয়। তারা ভাবে গ্রামটা এবার একটু ঘুরে দেখবে। সেই মতন বেরিয়ে পড়ে পাঁচজনেই। আচ্ছা, আমাকে একটা কথা বলতো। দাদু যে কথাগুলো বললেন, বিশ্বাস হয় তোদের? আমি অনেকক্ষণ ভাবলাম এটা নিয়ে। আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু গল্পটা একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। সত্যি না মিথ্যা জানি না। নিজেই বললি গল্প, তার মানে গল্পই। হ্যাঁ, মানছি 100 বছর আগে এরকম কিছু হয়ে থাকতে পারে, কারণ তখন সত্যি নরবলির রীতি চালু ছিল অনেক জায়গায়। কিন্তু আজকের দিনে এসেও সেই আত্মা আছে বলে মন্দিরে পুজো বন্ধ? এটা কেমন যুক্তি? তবে কিছু তো একটা আছে, নইলে কাল রাতে যেটা হলো সেটা কেন হলো? ওখানে গিয়ে তো আমাদের সবারই অস্বস্তি লাগছিল। আরে ওই শ্মশানে আগেই নিশ্চয়ই অনেক মৃতদেহ দাহ করা হতো। সেই কারণে হয়তো কিছু নেতিবাচক শক্তি থেকে গেছে। মানে আশা করি বুঝতে পারছিস কি বললাম। হ্যাঁ, ঠিক বলেছিস। আত্মা টাত্মা যাই হোক, মন্দিরে অশুভ আত্মা থাকবে এইসব একটু বাড়াবাড়ি মনে হচ্ছে। উফ, এইসব নিয়ে বেশি ভেবে মাথা খারাপ করিস না। দাদুর গল্পটা খুব দারুণ ছিল, কিন্তু এখন বাস্তবে নিজের মাথা খারাপ করে লাভ নেই। হ্যাঁ, বাদ দে তো এসব। আমরা এখানে এসেছি মজা করতে, কালী পুজো দেখতে। এইসব গল্পে মাথা খারাপ করে লাভ নেই। কাল বাদে পরশুই তো পুজো, ওটা নিয়ে ভাব, কাজে দেবে। তারা হাঁটতে হাঁটতে গ্রামের প্রান্তে এসে পৌঁছায়। তারপর আবার জমিদার বাড়ির দিকে রওনা দেয়। তারা ফিরে এসে দেখে বাড়ি এখন আর আগের মতো ফাঁকা নেই। লোকজন গম গম করছে। কি হলো? এত লোকজন? এখানে তো দাদু ছাড়া আর কেউ ছিল না। আরে হ্যাঁ, আমি তোদের বলতেই ভুলে গেছি। আমার কাকারা আসলে মাসি দিদার বাড়িতে গিয়েছিলেন, আজ ফিরেছেন মনে হয়। তাই এই দাদুই সব দেখাশোনা করছিল কয়েকদিন। তারপর রুদ্রকে দেখে এক ভদ্রলোক এগিয়ে আসেন। তুমি কি স্বপনের ছেলে বাবা? হ্যাঁ কাকা। ভদ্রলোক হাসতে হাসতে রুদ্রকে জড়িয়ে ধরে বলেন, আরে আয় আয়, ছোটবেলা থেকে দেখিনি, এই প্রথম। পরশু দাদা ফোন করে বলেছিল তুই আসবি, কিন্তু আমরা তো এখানে ছিলাম না, খবর পেয়েই রওনা দিয়েছিলাম। আসতে দেরি হয়ে গেল, তাই এখানে কোনো অসুবিধা হয়নি তো? না না কাকা, কোনো অসুবিধা হয়নি আমাদের। দাদু খুব যত্ন নিয়েছেন। এই বুঝি তোর বন্ধুরা? হ্যাঁ কাকা, ওরা মেহুল, ঈশানী, সায়ন আর অভিক। আমরা কালী পুজোর জন্যই মূলত এসেছি। ভালো করেছিস। তবে একটা কথা বলি, পুজো দেখতে এসেছিস সেটা খুব ভালো, কিন্তু গ্রামের বাইরে কোথাও বেশি ঘোরাঘুরি করিস না, বিপদ হতে পারে। এই সময় একটি ছেলে দৌড়ে এসে ভদ্রলোকের পাশে দাঁড়ায়। এই যে আমার ছেলে রিভু, তোমাদের থেকে বয়সে অনেকটাই ছোট। তোমরা ওকে তোমাদের সঙ্গে রেখো। এখানকার রাস্তাঘাট সব চেনা আছে ওর। তোমাদের সাথে থাকলে ওরও ভালো লাগবে। অবশ্যই কাকা। রিভু, আমাদের সাথে ওপরে চল, জমিয়ে একটু গল্প আড্ডা হোক, কেমন? তারা বাড়ির দোতলার একটি বড় ঘরে 6 জন বসে আড্ডা মারছে। আড্ডার ফাঁকে রুদ্র রিভুর দিকে তাকায়। রিভু, একটা জিনিস জিজ্ঞাসা করব? হ্যাঁ দাদা, বলো না। এই গ্রামের ওই পুরনো কালী মন্দিরটা, মানে যেখানে কেউ যায় না, তুই ওটার ব্যাপারে কিছু জানিস? সব কিছু জানি না দাদা,
ছোটবেলা থেকেই শুনে আসছি ওটা নাকি অভিশপ্ত, কেউ যায় না। কিন্তু আমি কিন্তু মন থেকে চাই জানো, যেন আবার ওই মন্দিরে পুজো হয়। তারপর রাতের খাওয়া দাওয়া সেরে শুতে গেল সবাই। তবে সারা রাত ঠিকভাবে ঘুম এলো না কারোরই। সারা রাত এদিক ওদিক ছটপট করেই কাটালো। সকাল হতেই রুদ্র বলল, আমি ঠিক করে ফেলেছি, এবারের কালী পুজো ওই মন্দিরেই করব। আজই মন্দির পরিষ্কার করা শুরু করতে হবে। তুই কি পাগল হলি? ওই মন্দির নিয়ে তো কত কিছু শুনলাম কালি, তুই আবার আজকে এসব বলছিস? এত ভয় নিয়ে বেঁচে থাকার মানে হয় না ঈশানী। এত বছর ধরে মন্দিরটা পড়ে আছে এরকম যুক্তিহীন কারণে। এবার অন্তত নতুন করে শুরু হোক। একদম ঠিক বলেছিস। আর আমারও খুব জানতে ইচ্ছা করছে এত বছর পুরনো মূর্তি কেমন আছে ভিতরে। যে যাই করি না কেন সাবধানে থাকতে হবে, কারণ আমরা কেউই জানি না এরপর কি হতে পারে। আমিও যাব তোমাদের সাথে, বাড়ির লোককে লুকিয়ে হলেও থাকবো। ঈশানী তখন চুপ করে গেল। ওর মুখে দ্বিধা স্পষ্ট, কিন্তু বাকিদের উৎসাহ দেখে সে আর কিছু বলল না। দুপুরের মধ্যেই সবাই মিলে বেরিয়ে পড়ল মন্দিরের দিকে। গ্রামবাসীরা তাদের দিকে তাকিয়ে যেন ভয় পেল। তাদের এই সমস্ত উদ্যোগ নেওয়া আর মন্দির পরিষ্কার করার বহর দেখে সেদিন দুপুরে জমিদার বাড়িতে রুদ্ররা যখন খেতে এসেছিল মন্দির পরিষ্কারের মাঝে, তখন রামহরিবাবু চিন্তিত মুখে তাদের কাছে আসলেন। এই রুদ্র বাবা, এ তোরা কি শুরু করেছিস বলতো? হ্যাঁ, গ্রামের লোকেরা তো এই নিয়ে ভীষণ রেগে গেছে তোদের উপরে। নিজেদের জীবন এভাবে ঝুঁকিতে ফেলিস না বাবা। আমরা সবাই মানি ওই মন্দিরের দরজা একবার খুললে যে অশুভ শক্তি বেরিয়ে আসবে সেটা আমাদের গ্রামটাকে পুরো শেষ করে দেবে বাবা। বাবা, তোমরা তো অনেক দিন ধরে এই ভয় নিয়েই বসে আছো। লোকমুখে শোনা কথা কি আদৌ সত্যি কিনা সেটা তো দেখা দরকার। বেশি বাড়াবাড়ি করছো তুমি, এবার একদম চুপ করে থাকো। তুমি চিন্তা করো না কাকা, আমরা যা করার সাবধানেই করব। এই গ্রামের কেউ তো সাহায্য করবে না, সেটা ভালো মতোই বুঝতে পারছি। আমরা নিজেরাই সামলে নেব, আমাদের নিয়ে চিন্তা করো না। তোমরা এখনকার দিনের ছেলে মেয়ে, কোনো কথা যখন শুনবে না সেখানে তো আমার আর কিছু বলার নেই। তবে মনে রেখো, ওই পুজোতেও কিন্তু গ্রামের কেউ যাবে না। যদিও জানি না পুজো হওয়া অবধি বাঁচবো কি না। আর এই যে রিবু, তুমি কিন্তু এসবের মধ্যে একদম থাকবে না, এই আমি বলে দিলাম। দুপুরের খাওয়া দাওয়া কোনো রকমে সেরে বিকেল হতে না হতেই তারা আবার চলে গেল মন্দিরে। মন্দিরের বাইরের অংশটা অনেকটাই পরিষ্কার করা হয়ে গেছে। তবে অনেকক্ষণ ধরে মন্দিরের তালা ভাঙার চেষ্টা করেও তালা ভাঙা যাচ্ছে না। বাবা, এত বছরের পুরনো তালা, তাও কিছুতে ভাঙা যাচ্ছে না। এদিকে অন্ধকারও হয়ে আসছে। আমাদের তো বাড়ি ফিরতে হবে, নইলে বাড়িতে খুব বকা খাবো এবার। আমি তো খেলতে এসেছি বলে এখানে চলে এসেছি, একসাথে ঢুকলে চলবে না বাড়িতে। তুই বাড়িতে যা, আমরাও ফিরছি কিছুক্ষণের মধ্যে। রিবুকে বাড়িতে পাঠিয়ে দেওয়ার পর রুদ্ররা অনেকক্ষণ ধরে সেই তালা খোলার চেষ্টা করার পর অবশেষে হার মেনে নিল। দরজার ফাঁক দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করল। অন্ধকার ছাড়া কিছুই চোখে পড়ছে না। না না, আজকে অন্ধকার হয়ে গেছে। এমনিতেই ভূত চতুর্দশী আজ। এখন মনে হয় না এই তালা আর খোলা যাবে। কালকে সকালবেলা খুলে ভেতরটা পরিষ্কার করে নেব। আর পুজো তো রাতে। সবই বুঝলাম, কিন্তু মা কালীর পুজো করা তো সহজ কথা নয়। আর এদিকে তো আমরা তো এখনো অবধি কোনো ঠাকুর মশাই জোগাড় করতে পারলাম না। সেটার কি করবি ভাব আগে। হ্যাঁ তাই তো, এটা তো মাথা দিয়ে বেরিয়ে গেছিল। গ্রামের কেউ তো আমাদের সাহায্য করবে না, কি করি এবার? এই শোন, তোদের যা ভাবার এখান থেকে বেরিয়ে ভাব প্লিজ। এই জায়গাটা না আমার একদম ভালো লাগছে না। আর সন্ধে হয়ে গেছে কিন্তু। তারপর তারা সেই শ্মশানের পাশের রাস্তা ধরে এগোতে থাকে জমিদার বাড়ির দিকে। মাথায় একটা চিন্তা কাজ করতে থাকে যে পুজোটা কে করবে। দূর থেকে শ্মশান দেখা যায়, আর সেখান থেকে একটা ঠান্ডা বাতাস ভেসে আসে। অভিকের হঠাৎ চোখ যায় সেই শ্মশানের দিকে। তারপর সে চমকে যায়। ওই দেখ,
কি হলো? শ্মশানটা দেখ, চারিদিকে কেমন যেন আলোতে সেজে উঠেছে। তারা প্রত্যেকে তাকিয়ে দেখে, সত্যি সত্যি শ্মশানের চারপাশে মোমবাতি আর প্রদীপের আলোয় ঝলমল করছে। এক কথায় তারা সেই দৃশ্য দেখে একটু আকৃষ্ট হয়ে সেদিকে এগোতে লাগে। কিছুটা এগিয়ে আসতেই তাদের চোখের সামনে একে একে মিলিয়ে যায় সমস্ত প্রদীপ আর মোমবাতির উজ্জ্বলতা। আবারও ঘনিয়ে আসে সেই একই অন্ধকার আর নিস্তব্ধতা। তারা প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে ভাবতে লাগে, এতটা মনের ভুল কি করে হতে পারে। ঠিক এমন সময় রুদ্রর কাঁধে কে যেন হাত রাখে। রুদ্র মুহূর্তেই ভয়ে রীতিমতো ছিটকে দূরে সরে যায়। তার এইরকম প্রতিক্রিয়া দেখে বাকিরাও কি হয়েছে না বুঝেই আতঙ্কিত হয়ে পড়ে। তারপর পেছন ঘুরে তারা দেখে তাদের সামনে দাঁড়িয়ে আছে লাল বস্ত্র পরা এক তান্ত্রিক। কে আপনি? কি প্রয়োজন? প্রয়োজন আমার কই, প্রয়োজন তো তোদের বেটি। মানে? মায়ের মন্দির যে খুলবি তা পুজোটা কাকে দিয়ে করাবি? এ কি, আপনি সব ব্যাপারে কি করে জানলেন? আমি যে ভূত ভবিষ্যৎ সবই জানি, তাই এটুকু জানা যে আমার কাছে খুবই নগণ্য। সেই তান্ত্রিকের সাথে বেশ কিছুক্ষণ কথা বলার পর তাদের ভয়টা আস্তে আস্তে কেটে যায়। তারা বুঝতে পারে যে তিনি একজন সাধক। বাবা, এই গ্রামের কেউ যে এই মন্দির খুলতে দিতে চায় না, কিন্তু আপনি এই মন্দিরের পুজোর কথা বলছেন। আপনি কোথা থেকে এলেন? আমি বহু দূরে থাকি, সেই নিয়ে তোদের ভাবতে হবে না। তোরা বরং এটা ভাব যে এরপর কি করবি। আপনাকেও তো দেখে মা কালীরই ভক্ত বলে মনে হচ্ছে। আপনি কি পারবেন এই মন্দিরে পুজো করতে? জয় মা। মাগো, আবার পুজো হবে মা, আবার পুজো হবে। আমি নিজে হাতে তোমায় সাজিয়ে পুজো দেব। তার মানে আপনি সত্যিই আমাদের সাহায্য করবেন? আপনি পুজো করবেন এই মন্দিরে? করব, নিশ্চয়ই করব। এই কথা শুনে তারা একটু স্বস্তি পায়। তাদের মনে হয় যে মা কালী স্বয়ং নিজেই চাইছেন এই পুজো হোক। তা নইলে এরকম সময় একজন সাধককে পাঠিয়ে দিতেন না। কিন্তু আপনি আজকের রাতটা কোথায় থাকবেন বাবা? আপনি বরং আমাদের সঙ্গে আসুন জমিদার বাড়িতে। আমার থাকার চিন্তা তোদের করতে হবে না। এই শ্মশানই আমার জায়গা। রাতের পর রাত এই শ্মশানে সাধনা করে কাটিয়েছি আমি। এখানেই আমি ভালো থাকব। বুঝতে পারছি, তবে সবাই বলে এই শ্মশানটা। এত কথা শুনতে আর ভালো লাগছে না আমার। যা বলার আমি বলে দিলাম। তোরা কাল সকালে এসে মন্দিরের যা কাজ আছে সব সেরে নিস। কাল রাত থেকে পুজো শুরু হবে। তারা একটু নিশ্চিন্তে বাড়ি ফেরে। সারাদিন খাটাখাটনির পর খেয়ে দিয়ে বিছানায় পড়তেই সবাই যে যার মতো ঘুমিয়ে পড়ে। পরের দিন ভোরে মন্দিরে গিয়ে তাদের প্রথম কাজটা হয় মন্দিরের তালা খোলার চেষ্টা। কিন্তু অদ্ভুতভাবে এবারে খুব সহজেই তালাটা যেন নিজে থেকেই খুলে গেল। কাল কতবার চেষ্টা করলাম, কিছুতেই খুলল না। কিন্তু আজকে দেখ, মনে হয় কালকে আমাদের জোর ছিল না গায়ে কাজ করে করে। এই বলে তারা দরজাটা খুলতে যায়। একটা বিশ্রী আওয়াজের সাথে দরজাটা খুলে যায়, কিন্তু তার সাথে ভেতর থেকে বেরিয়ে এলো এক রাস পচা গন্ধ। ইস, কিসের গন্ধ এটা? পচা কিছু একটা। এরপর দরজাটা পুরোপুরি খুলতেই কিলবিল করে বেরিয়ে এলো এক ঝাঁক পোকামাকড়। সেগুলো দেখে তাদের গা আরো যেন গুলিয়ে উঠল। পোকাগুলোকে তাড়িয়ে তারা মন্দিরে ঢুকতেই দেখল মন্দিরের ভেতরটা অন্ধকার। এই পায়ের নিচে কি যেন একটা ভেজা ভেজা লাগবে। কিছুই তো দেখা যাচ্ছে না ভালোভাবে। দাঁড়াও, জানলাগুলো খুলি। এই বলে তারা দরজা জানলা সব খোলা মাত্রই বোঝার চেষ্টা করল যে পায়ের নিচে ভেজা ভেজা লাগার কারণটা। কিন্তু নিচে তাকাতেই দেখল মন্দিরের গর্ভগৃহের মেঝে লাল রক্তে ঢেকে গেছে। আতঙ্কে তারা স্তব্ধ হয়ে গেল। এরপর
তাদের চোখ গেল মা কালীর সেই মূর্তির দিকে। এগুলো কি মন্দিরের ভেতরে এরকম তাজা রক্ত? না না, এই মন্দিরটা অভিশপ্ত, সবাই ঠিকই বলেছে। এতক্ষণ তাও একটু সংশয় ছিল, কিন্তু এখন আর আমার কোনো সংশয় নেই। আর এখানে আসার পর থেকে তো কালকে সেই তান্ত্রিককেও দেখতে পাচ্ছি না। মনে হয় কাল রাতে ওই শ্মশানে থাকার ফলে ওই অশরীরী রক্তবতী ওনাকে বিনাশ করেছে। ঈশানী ভয়ে কাঁপতে কাঁপতে তাড়াহুড়ো করে মন্দির থেকে বেরিয়ে আসে। না না, আমারও এবার ঠিক লাগছে না। রুদ্র তখনও মন্দিরের ভেতরে মা কালীর মূর্তির দিকে তাকিয়ে আছে। তাকে ওইভাবে তাকিয়ে থাকতে দেখে বাকিরাও আগ্রহ নিয়ে দেখার চেষ্টা করল সে ঠিক কি দেখছে। তাদেরও চোখ গিয়ে পড়ল মা কালীর মূর্তির দিকে। অদ্ভুত ব্যাপার হলো, সারা মন্দির এত নোংরা হয়ে গেছে, কিন্তু মা কালীর মূর্তিটা এখনো সেই রকমই চকচকে রয়ে গেছে, বিন্দু মাত্র ধুলো পড়েনি। তারপর অপরূপ শোভা। সবাই অবাক হয়ে মূর্তিটাকে দেখছিল। এইরকম সময় পেছন থেকে একটা চেনা গলা বলে উঠল, কি ব্যাপার, পুজোর সমস্ত জোগাড় সম্পন্ন হয়েছে? পেছন ঘুরে দেখল এটা আর কেউ নয়, আগের দিনের রাতে দেখা সেই তান্ত্রিক। তাকে দেখা মাত্র রুদ্র ফিসফিস করে বলে উঠল, ঈশানী, তুই খামোকা ভয় পাচ্ছিলি। দেখ, ইনি তো দিব্যি আছেন, কিছুই হয়নি। সারা রাত শ্মশানে কাটিয়েও ওনার কোনো ক্ষতি হয়নি। ঠিক আছে, সে না হয় মানলাম, কিন্তু এই রক্ত? কি ব্যাপার, এত বিচলিত কেন তোরা? এই বলে তারা ওই রক্ততান্ত্রিককে দেখাতে গেল এবং তখনই খেয়াল করল মন্দিরের গর্ভগৃহের মেঝে একেবারেই পরিষ্কার, রক্তের কোনো চিহ্ন নেই। কি হলো? আমাদের এতটা মনের ভুল হলো? ওরে, এত ভয় পাস না। ভয়ে যে মায়াকেও সত্যি লাগছে তোদের। এত তাড়াতাড়ি ঘাবড়ে গেলে চলবে? এখনো যে অমাবস্যার মাথায় পুজো হওয়া বাকি আছে, তার কি হবে? এত তোর জোর করে মন্দির খুলে যদি পুজোই না হয় তাহলে কি চলে? না না, পুজো হবে, আমরা সব ব্যবস্থা করছি। এই বলে মন্দিরের পুজোর সমস্ত ব্যবস্থা করতে লাগলো মেহুল। তারা সারা দিন কাজ করে কিছুটা ক্লান্ত হয়ে যায়। তারা ঠিক করলো বাড়িতে গিয়ে এবার জামা কাপড়টা একটু বদলে নেবে। রিভুকে বলে গেল সে যাতে মন্দিরে থাকে। তারা না আসা অবধি গ্রামের বাকি প্রান্তেও কালী পুজোর তোড়জোড় চলছে। প্রায় রাত হয়ে যায়। পুজো শুরু হতে আর কিছুক্ষণ সময় বাকি। তারা জমিদার বাড়ি থেকে ফিরে আসে। এসে রিভুকে চারিদিকে খোঁজাখুঁজি করে না পেয়ে, বাবা, যে ছেলেটি ছিল এখানে, সে কোথায় বলতে পারবেন? অত শত আমি জানি না। এক্ষুনি পুজো শুরু হবে। যারা যারা পুজোতে বসবে তারা তৈরি হয়ে নাও। এসবের মধ্যে তারা আর বেশি কিছু না ভেবে পুজোতে বসে পড়ে। সেই তান্ত্রিক শুরু করে যজ্ঞ। যজ্ঞের আগুনের সাথে সাথে ঈশানীর মনের ভয়টাও হঠাৎ বাড়তে শুরু করে। যজ্ঞ চলতে চলতে হঠাৎ যেন তারা খেয়াল করে ওই তান্ত্রিকের রূপ ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। কেমন যেন একটা বিকৃত ভয়ানক রূপ। লম্বা চুল, তার গলার কাছে শরীর জুড়ে রক্ত। এই দৃশ্য দেখে তারা পাঁচজন ছিটকে দূরে সরে যায়। তারপর সেই তান্ত্রিকের পুরো মুখেরই বিকৃতি ঘটে, আর তার সাথে তার ভয়ানক হাসিতে মন্দির কেঁপে ওঠে। কি হচ্ছে সব? বলি বলি লাগবে, বলি। আয় আয়, তোরা তো আমার মাকে জাগিয়ে তুললি। তোদের জন্যই তো এতদিন পরে আমি মুক্তি পেলাম। আয় আয়। তাহলে সত্যি রক্তবতী?
মেহুল আর ঈশানী পালানোর চেষ্টা করলো, কিন্তু কিসে যেন একটা পা বেঁধে পড়ে গেল। কি দেখতে গিয়ে দেখল রিভুর নিথর দেহ, মুখে এক বিকৃত হাসি, চোখগুলো ফাঁকা, যেন চোখ কেউ খুবলে নিয়েছে। গলার শিরাগুলো যেন চামড়া ভেদ করে বেরিয়ে আসবে এতটাই ফুলে গেছে। রিভুর সেই হাত, সর্বস্ব হাতগুলো যেন মেহুল আর ঈশানীকে এক অস্বাভাবিক শক্তি দিয়ে চেপে ধরল। ওই প্রাণহীন দেহটা কোনো মন্ত্র বলে পরিচালিত হচ্ছে। রুদ্র, সায়ন আর অভিক এগোতে গেল মেহুল আর ঈশানীকে বাঁচানোর জন্য, কিন্তু এক অদৃশ্য শক্তি যেন তাদেরকে আটকে দিল। ওই বিকৃত রূপী তান্ত্রিক একই রকমভাবে হেসে চলেছে। মন্দির থেকে শ্মশান সমগ্রটা যেন কেঁপে উঠছে সেই হাসির শব্দে। মেহুল আর ঈশানী ছটপট করতে করতে কিছুক্ষণের মধ্যে একেবারে নিস্তেজ হয়ে গেল। আমরা এখানে আসবো না, আমাদের যেতে দাও। আসতে তো হবেই, ওই যে বললাম না, বলি। কিছুক্ষণ মন্দির চত্বর যেন চুপ করে গেল। তারপর এক ভয়ানক আর্তনাদে কেঁপে উঠল মন্দির চত্বর। তারপর আবার সব চুপ। বেজে উঠল মন্দিরের ঘণ্টা। রাত কেটে পরের দিন সকাল হতে গ্রামবাসীরা আসে মন্দিরের কাছে। মন্দিরের দরজা আবারও আগের মতো বন্ধ। যুগপ্রকাশের সামনে পড়ে আছে 5টা খুলি। যুগপ্রকাশের চারপাশে তাজা রক্ত, আর মন্দিরের সামনে পড়ে আছে রুদ্রর দেহ। তার চোখ ফাঁকা, ঠোঁটে সেই একই রকম বিকৃত হাসি, আর শরীরে অজস্র নখের দাগ। আর তার ঠিক মাথার কাছে পড়ে আছে মেহুলের ফোন। ফোনের ওপারে দেখা যাচ্ছে একটা ফটো। গ্রামে আসার দ্বিতীয় দিনে শ্মশানে চিতা দেখতে পেয়ে উত্তেজিত হয়ে মেহুল যে ফটোটা তুলেছিল সেই ফটোটা, তবে শ্মশানের ছবি থাকলেও ছবিতে সেই সাজানো চিতাটাকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। রুদ্রর দেহ পাওয়া গেলেও বাকিদের খোঁজ আর পাওয়া যায় না। হয়তো ওই দেহহীন 5টা খুলি রক্তবতীর অর্পণ করা 5টা বলি। এখন ওই মন্দির চত্বর থেকে মাঝে মধ্যে ভেসে আসে কান্না আর মন্ত্রোচ্চারণের শব্দ, সাথে বিকৃত হাসির আওয়াজ।